আহ, প্রশ্নটার সাথে রিলেটেড, মানে আমি যে প্রশ্ন করে বুঝতে পারি যে এটাতে কি চাইছে, আচ্ছা, থাকে না যে উত্তরটার সাথে প্রশ্নটা আর কি বুঝা। ওকে, তো দেখেন এখানে ফার্স্ট কোশ্চেন বলছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য হিউম্যান রিগ্রেশন বাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থ্রু দ্য লাইট অফ দ্য প্লে। মানে এই নাটকের আলোকে বর্ণনা করো শিল্প বিপ্লবের ফলে কতটা হিউম্যান রিগ্রেশন বা মানুষের অধঃপতন হয়েছে। এরপর বলছে ইন দ্য হেয়ারিয়া, এই নাটকে ইউজিন ওনিল ক্রিয়েটস দ্য ইফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেখানে শিল্প বিপ্লবের প্রভাব নিয়ে কথা বলছে, অ্যান্ড টেকনোলজিক্যাল প্রসেস, এবং এই যে যে প্রযুক্তির মানে যে সিস্টেম বা প্রক্রিয়া বা উন্নতি, এই সমস্ত কথাবার্তা বলছে। অ্যাজ এ রিগ্রেশন ইন হিউম্যান ডেভেলপমেন্ট, যেগুলা মানুষের উন্নতির ক্ষেত্রে কি অধপতন নিয়ে আসছে, মানে সেগুলো মানুষ উন্নতি করছে সেই সাথে অধপতনও নিয়ে আসছে, সেই বিষয়ে এই নাটকে কথা বলা হয়েছে, বা এই নাটকে সেই সমস্ত বিষয় আলোকপাত করা হয়েছে। ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প বিপ্লবের ফলে দ্য হিউম্যান ওয়ার্কার্স লেড দেয়ার লাইফ, মানুষরা বা শ্রমিক যারা তাদের জীবন যাপন করতেছে কি ইন অ্যান অ্যানিমালিস্টিক স্টেট, পশুর মতো করে। পিপল সাফার ফ্রম দ্য লজ অফ হিউম্যান আইডেন্টিটি, যে মানুষজন এখন কোনো আইডেন্টিটি নাই, কথা যে তারা তাদের জীবনে কোনো মিনিং খুঁজে পায় না ফর মেকানিক্যাল লাইফ, কারণ তারা একটা ওরকম যে যন্ত্রের মতো বা যান্ত্রিক জীবন যাপন করতেছে। এটা হচ্ছে কিভাবে, মানে ও বলছে না, শুনতে পাই না, আবার কি বলে? মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে, হুম, বললাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে হ্যাঁ হ্যাঁ, এটা অ্যানিমালিস্টিক স্টেট কিভাবে এটা ধরছে, কিভাবে মানে আমরা কি অ্যানিমেলের মতো জীবন যাপন করতেছি এটা বুঝায়। এনিম্যালের মতো না যে, দেখেন শিল্প বিপ্লবের ফলে হয়েছে কি আমাদের সাথে, যেমন উদাহরণস্বরূপ গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা সকালবেলা অ্যালার্ম দেই, আমরা আগে সেই মোরগ বা হচ্ছে হাঁস মুরগি এগুলার ডাকাডাকিতে উঠতাম, ন্যাচারাল ছিল। বাট এখন আমরা কি করি, সকালবেলা অ্যালার্ম দিয়ে রাখি, অ্যালার্মের শব্দে আমাদের ঘুম ভাঙে। আবার এই যে আমাদের যে বাচ্চা কাচ্চা স্কুলে যায় তাদেরকে ফাঁসি বাজিয়ে স্কুলে ইন্টার করা হয়, আবার ফাঁসির বেল দিলে স্কুল ছুটি হয়, ঘন্টা বাজানো হয়। এরপর আবার ধরেন যে যারা কারখানায় কাজ করে তাদেরকে নির্দিষ্ট টাইমে মানে ফাঁসি বাজিয়ে ঢুকানো হয়। তো এগুলো দেখেন সবকিছু কি যন্ত্রের মতো অনেকটা, ওকে। এই জন্য বলছে যে শিল্প বিপ্লব মানে আমরা শিল্পের ক্ষেত্রে অনেক উন্নতি করছি, বাট এতে কি হয়েছে, আমাদের জীবনটা যন্ত্রের মতো হয়ে গেছে, যে একটা যন্ত্রকে যেভাবে আমি কাজ করতে বলবো সে ওইভাবেই কাজ করবে, আমাদের হিউম্যান লাইফটাও ওইরকম হয়ে গেছে। এই জন্য বলছে যে আমরা যেন যন্ত্রের মতো বা একেবারে পশুর মতো আর কি, ওকে, জানোয়ারের মতো জন্তুর মতো জীবন যাপন করতেছি, বুঝছেন? মানে এক কথায় সবকিছু রুটিন মাফিক, কোনো সেই ন্যাচারালনেস নাই, এই জন্য বলা হয়েছে যে মেকানিক্যাল অথবা হচ্ছে এনিমালিস্টিক লাইফ। ভাইয়া একটা কথা বলি পার্সোনাল, সেটা হ্যাঁ, হচ্ছে উম, থাকে না যে হ্যাঁ ওটা এক সময়তে এইসব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কোনো প্রভাব ছিল না, ঠিক হুম, আছে, কিন্তু এই মানে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে কি আমাদের অনেক মানে উন্নতি হয়েছে না, ডেভেলপমেন্ট হয়েছে না, হ্যাঁ, অবশ্যই আমাদের এটা কি জীবন ধারণ মানে সহজ হয়েছে, কিন্তু অবনতি, মানবিকতা বোধ শেষ হয়ে গেছে। বুঝতে পারছি। এরপর বলছে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ডিভাইডস ম্যানকাইন্ড ইনটু ক্লাসেস, শিল্প বিপ্লবের ফলে দেখেন যখন থেকে শিল্প বিপ্লব শুরু 1760 সালে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়, এরপর থেকে মানুষের কি হয়েছে, আলাদা আলাদা গোত্রে ভাগ হয়ে গেছে, মিডল ক্লাস, লো মিডল ক্লাস, এরপরে কি আপার ক্লাস, লোয়ার ক্লাস, এরকম। যে লোয়ার ক্লাস ইজ অপ্রেসড বাই দা আপার, যে উচ্চবিত্ত যারা তারা নিম্নবিত্তদের এরকম নির্যাতন করে বা এক কথায় তাদেরকে খাটায় আর কি ইচ্ছা মতো। ইভেন দা পিপল বেনিফিটেড বাই দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফাইন্ড নো মিনিং অফ লাইফ, এমনকি যে সমস্ত লোকজন শিল্প বিপ্লবের সর্বোচ্চ বেনিফিটটুকু পায়, মানে এখানে ধনীদের কথা বলা হয়, যে তাদের জীবনে কোনো মূল্য নাই বা তাদের জীবনটা মিনিংলেস হয়ে গেছে আসলে। দে বিকাম ডিক্যাডেন্ট, যে তাদের প্রচুর অধঃপতন হয়েছে বা ক্ষয় হয়েছে, অ্যান্ড এইমলেস প্রোডাক্ট অফ দ্য সোসাইটি, যেন তারা সমাজের একেবারে এরকম লক্ষ্যহীন প্রোডাক্টে রূপান্তরিত হয়েছে, মানে সবকিছু একেবারে মেশিনের মতো, জান যে জানোয়ারের মতো, যে কোনো মানুষের মধ্যে কোনো মানবিকতা বোধ নাই, আর এখন তারা যেন জন্তু জানোয়ার জীবজন্তু, এরপরে হচ্ছে মেশিন এইগুলাতে রূপান্তরিত হয়েছে। এই হচ্ছে ফার্স্ট স্টেজে যে শিল্প বিপ্লবের ফলে ইফেক্ট যেগুলো বলা হয়েছে। এরপরে স্টেজে বলা হয়েছে এই নাটকে সেটাকে কিভাবে দেখানো হয়েছে। উপরের স্টেজের সমস্যা আছে? হ্যাঁ, প্রশ্ন সেটা হচ্ছে মানে তারা তাদের যারা হচ্ছে মানে আপার ক্লাস পিপল, তারা তাদের জীবনের কোনো মানে মিনিং খুঁজে অর্থ খুঁজে পাচ্ছে শুধু না। আপার না, সবাই শিল্প বিপ্লবের দ্বারা যে আপার ক্লাসই মানে তাদের জীবনে পরিবর্তন আসছে এমনটা না, যারা লোয়ার তাদেরও জীবনে পরিবর্তন পিপল আসছে। বলতে কি, পিপল বলতে কি ইয়াকে বুঝাইছে, মানে আপার ক্লাসে নাকি সকল ক্লাসের? কোনটা? ওই যে
মানে পিপল, মানে ইভেন দ্য সবাই। বেনিফিটেড বাই দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এটা বলতে আহ, এই পিপলটা কি লোয়ার আপার সবাই না? না না, এখানে ওই যে ইভেন দা পিপল, এই পিপল দ্বারা উচ্চবিত্ত, আর ওই যে উপরে যে পিপল আছে না, পিপল সাফার ফ্রম দ্য লজ অফ হিউম্যান কোয়ালিটি, এখানে সবাইকে ইন্ডিকেট করছে। বাট নিচের ইভেনের পরে যে পিপল, ওটা হচ্ছে যারা বেশি বেনিফিট অর্জন করে। তো সমাজে যারা বেশি বেনিফিট অর্জন করে তারা অবশ্যই ধনী টাইপের, এটাকে হচ্ছে যারা ধনী ওদেরকে ইন্ডিকেট করা হয়েছে। জি। মানে তারা তাদের জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছে হ্যাঁ, না, তারা মানে তো কথা ভালোই তারা আছে অর্থ তাহলে সম্পদ এটা সবকিছু বলতে। পাচ্ছে, কিন্তু তাদের জীবনের কোনো মূল্য নাই, বা তাদের জীবনের কোনো মিনিং নেই তাদের কাছে। হ্যাঁ, বুঝতে পারছি। এটা বলতে ইয়াং দ্য প্রোটাগনিস্ট অফ দ্য হেয়ারিয়াফ ইজ এ ভিকটিম অফ দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য মডার্ন সিভিলাইজেশন। এই নাটকের প্রোটাগনিস্ট ইয়াং সেকে আধুনিক এই যে যে ডিসইন্টিগ্রেটেড বা মানে ভাগ ভাগ হওয়া সমাজ, সেই সমাজের একটা শিকার মাত্র, বা সেই সমাজের সে রিপ্রেজেন্টেটিভ আর কি। এখানে ডিসইন্টিগ্রেশন মানে বিভেদ হওয়া বা ভাগ ভাগ হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। Because in the area, the dramatist has pointed his finger to the socio-economic system. এই জন্য এই নাটকে নাট্যকার সে কি করছে, আমাদের আর্থ সমাজ মানে আমাদের আশেপাশের সমাজের মানে দিকে সে আঙুল তুলছে। হুইচ টেন্ডস টু মানে যে সমাজটা আমাদেরকে নিয়ে গেছে কোথায়, টু ডিগ্রেড ম্যান ইনটু বেস্ট, মানুষকে পশুতে রূপান্তরিত করছে। এজন্য এখানে উনি মানুষের সমাজের দিকে আঙুল তুলছে যে আমরা সমাজ হয়তো দিক থেকে উন্নতি হয়েছে, সামাজিক দিক থেকে, ওকে, বাট আমাদের মানবিকতা বোধ মানে শেষ হয়ে গেছে, বা মানবিক দিক থেকে আমরা টোটালি ডিগ্রেডেড বা টোটালি ডিসইন্টিগ্রেট, আলাদা আলাদা হয়ে গেছি, ভাগ ভাগ হয়ে গেছি আর কি। যার ফলে আমরা এখন মানুষ নয়, পশুতে রূপান্তরিত হয়েছি। বলছে ইয়াং কি যে স্টোকার ইন এ লার্জ শিপ, এখানে বলছে ইয়াং সে কি একটা বড় জাহাজের একজন স্টোকার বা কয়লা, যে মানে যে জাহাজে কয়লা দেয় আর কি, ফায়ারম্যান বলা হয়। তো বলছে হি স্যাটিসফাইড উইথ হিজ এক্সিস্টেন্স অ্যাজ এ স্টোকার, এবং সে যে কাজটা করে এটা সে সন্তুষ্ট। অ্যান্ড নারিশেস এ সেন্স অফ বিলঙ্গিং টু দ্য শিপ, এবং তার মধ্যে একটা ধারণা লালন করে, নারিশ মানে লালন করে, সেটা কি, যে সে এই জাহাজে বিলং করে। মানে সেটা কি, এটাকে বলা হয় বিলঙ্গিংনেস। মানে সাপোজ আপনি একটা গাড়ি চালান, আপনি মনে করেন গাড়িটা হচ্ছে টোটালি আপনার, যেহেতু আপনি গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন, বাট আপনার এই সেন্সটুকু নাই যে গাড়িটা অন্য লোকের, ওকে, আমার মালিকের, আমি সেটাকে মানে চালাই বলে গাড়িটা আমার না। তো ইজি ইয়াং তার অবস্থা এরকম, সে জাহাজটা চালায়, মানে সে দেখে যে আমরা জাহাজে কয়লা দিচ্ছি যার ফলে জাহাজটা চলে, সুতরাং জাহাজটা তো আমাদের, তো আমরা জাহাজের মধ্যে বিলং করি। টিল হিজ এনকাউন্টার উইথ মিলড্রেড হু কলস হিম, বিলং বলতে কি বুঝেছো ভাইয়া? কোনটা, মানে এখানে থাকা, বিলং, না না, বিলঙ্গিং বিলংস বলতে দ্বারা এখানে হচ্ছে কি এখানে বুঝায়? ইন্ডিকেট করা হয়েছে যে তার নিজের মনে করা এটাকে। হুম। ওকে, এটা হচ্ছে টু দ্য শিপ টিল হিজ এনকাউন্টার উইথ মিলড্রেড হু কলস হিম এ ফিল্থি বিস্ট, এবং এই ধারণাটা তার তখন পর্যন্ত তার হৃদয়ে লালন মানে লালন করে সে, বা মনে করে কখন, যতক্ষণ না মিলড্রেড এসে তাকে ফিল্থি বিস্ট বলে গাল দেয়। এনকাউন্টার মানে সামনাসামনি বা মুখোমুখি হওয়া আর কি। হিজ সেন্স অফ আইডেন্টিটি ইজ ডিস্ট্রয়েড, এবং তখন কি হয়, ওই যে উপরে আমরা দেখলাম যে সে মনে করতো জাহাজটা তার বা তাদের, মানে কারণ সে জাহাজে বিলং করে, তখন কি হয়, যখন মিলিটারি গাল দেয় তার আইডেন্টিটিটা ডিস্ট্রয়েড হয়ে যায়, যে যদি জাহাজটা আমার হয় তাহলে আমাকে সে কেন গাল দিবে, এটা বলে মানে তার এত সাহস কিভাবে হবে, কারণ জাহাজটা তো আমাদের। তখন মানে এটা যখন সে রিয়েলাইজ করে যে কেন আমাকে গাল দেয়, তখন তার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস বা আইডেন্টিটির অভাব দেখা দেয়, যে আমি আসলে তাহলে কোথায় বিলং করি, বা আসলে আমি কে, তখন সেটা খুঁজতে যায়। দেন হি ট্রাইস টু ফাইন্ড ইট আউট, এবং সে মানে এটা খোঁজার জন্য চেষ্টা করে আর কি, বাট ফাইন্ডস ইট নট, কিন্তু এটা কোথাও মানে তার আইডেন্টিটি খুঁজে পায় না। টুডে দ্য জব অফ দ্য কলেজ স্ট্রোকার ইজ অ্যাকচুয়ালি ডান বাই মেশিন, যে এখনকার দিনে আমরা কি দেখি, ওই যে আগে ইয়াংরা যে কাজগুলো মানুষের দ্বারা করতো ওইগুলো এখন মেশিনের মাধ্যমে করা হয় সবকিছু। ওয়ার্কার্স আর দাস ফোর্সড ইনটু জবস দ্যাট রিকোয়ার নাথিং, সুতরাং এখন ওয়ার্কাররা মানে ওই রকম কোনো কাজ বাজ আর কি করে না আর কি, ওকে, বা তাদেরকে দৈর্ঘ্য কোনো কাজ করতে বাধ্য করানো হয় না। দিস ইজ মেড ক্লিয়ার বাই ওনার্স স্টেজ ডিরেকশন, এই জিনিসটাকে, হ্যাঁ ভাইয়া, লাইনটা বুঝি, ওয়ার্কার্স এর লাইনটা বুঝি। এখানে বলছে ওয়ার্কার্স আর দাস ফোর্সড ইনটু জবস দ্যাট রিকোয়ার নাথিং, মানে ওয়ার্কার এখন আর আগের মতো ওই যে আগের মতো যে কাজবাজ ছিল আর কি, সেই জাহাজে কয়লা দেয় ওইরকম কোনো কাজবাজ করে না আর কি, বা মানে এখন যে কাজবাজ করে সেগুলোর কোনো আগের মতো ওরকম মিনিং নাই আর কি, বা এক কথায় আগে যে কাজগুলো তারা করতো এখন আর সেই কাজগুলো তারা করে না, তাই বলা হয় যে ওয়ার্কার্স আর দাস ফোর্সড ইনটু জবস দ্যাট রিকোয়ার নাথিং, এখন তারা এমন কোনো কাজ করতে বাধ্য হয় না সেগুলোর কোনো মানে আছে, ওকে, এখন তারা এমন কাজ করে যেগুলোর কোনো মানে নাই, মানে আগের কাজের সাথে তারা জড়িত না, বুঝছেন। ভাই আমাদের বর্তমানের কথা বলছে নাকি ওই ওয়ার্কারদের কথা বলছে? এখানে সবাই, ইয়াং। ইয়াংসে সবার রিপ্রেজেন্টেটিভ, স্পেশালি যারা ওয়ার্কিং ক্লাসের লোকজন, মানে ওভারঅল তো বুঝি না। দেখেন এখানে ওভারঅল বলা হয়েছে কি মানুষের কিভাবে অধপতন হয়েছে, তো মানে একজন নাট্যকার তো এখানে সারা দুনিয়ার সব মানুষ নিয়ে লিখতে পারবে না,
অবশ্যই তাকে যে কোনো একজন চরিত্র ফিক্সড করতে হবে যার মাধ্যমে সে সবাইকে বোঝাবে, তাই না? তো আপনার উপরে স্ট্যান্সা কি বলা হয়েছে যে শিল্প বিপ্লবের ফলে আমাদের কোন কোন ক্ষতিগুলো হয়েছে। এখন ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমাদের সাথে এই নাটকের সম্পর্ক কোথায়? তার মানে নাটকের একটা চরিত্র লাগবে, ইয়াং হচ্ছে সেই চরিত্রটা যার মাধ্যমে এখানে সবাইকে ইন্ডিকেট করা হয়েছে। তো এই জন্য বলছে যে এখানে ইয়াংকের মাধ্যমে এখানে যে ওয়ার্কার এদেরকে ইন্ডিকেট করা হয়েছে। ইয়াংকের মধ্যে যারা ওয়ার্কার আছে এখন তাদেরকে আগের মতো ইয়াংরা যেমন কঠোর পরিশ্রম করতে এখন ওই পরিশ্রমগুলো করা লাগে না, ওইগুলা মেশিনের মাধ্যমে করা হয়, যেটা আগের লাইনে বলা হয়েছে যে টুডে দ্য জব অফ দ্য কোল স্টক ইজ অ্যাকচুয়ালি ডান বাই মেশিন। আর এখন আর তারা আগের মতো এরকম কোনো কাজ করে না, বুঝছেন এখন? হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, দিস ইজ মেড ক্লিয়ার বাই ওনেল স্টেজ ডিরেকশন। তো ওই জিনিসটাকে ওনেল এখানে তার যে স্টেজ ডিরেকশন বা নাটকটার মাধ্যমে সে মানে এই নাটক মঞ্চায়িত করার মাধ্যমে সেটা বোঝাইতে চাইছে যে হুইচ ইন্ডিকেটস দ্যাট, এবং যেটা ইন্ডিকেট করে বা যেটা বোঝায় কি দ্য ফায়ারম্যান অ্যাকচুয়ালি লুক লাইক নিন্দারথাল, যে এই যে যারা ফায়ারম্যান আসলে তারা কি অমানুষে রূপান্তরিত হয়ে গেছে। নিন্দারথাল মানে হচ্ছে এইপ লাইক, মানে পশুর মতো যে অবস্থা বা কন্ডিশন। ওকে, তো এই যে যারা মানে কয়লার যে জাহাজে যারা কয়লা দিত ওরা এখন একেবারে পশুর মতো জীবন যাপন করতেছে, দেখো তার জীবনে কোনো মিনিং নাই আর কি। এন্ড ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ওয়ার্কার্স পেডিয়াস এক্সট্রিমলি মানকে, সেটা এখানে আরো একজন চরিত্রের মাধ্যমে ইন্ডিকেট করা হয়েছে, তার নাম হচ্ছে পেডি। তো এখানে বলা হয়েছে তাকে দেখতে একটা মানকির মতো লাগে, মানে সে এমনিতে অনেকটা পশুর মতো, আর সাথে তার যে কাজ বাজ আছে ওগুলো অনেকটা পশুর মতো, ওকে, বা অনেকটা যন্ত্রের মতো আর কি। তো এই শিল্প বিপ্লবের ফলে এই অধপতনগুলি মানুষের হয়েছে, যেটা এখানে ইয়াং এবং তার মতো যারা ওয়ার্কার আছে তাদের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। এটা নিয়ে কোনো সমস্যা আছে? না ভাই, এই যে 2 নাম্বার স্ট্যান্জার যে সেকেন্ড লাইনটা আছে না, বলছে যে ড্রামাটিস্ট সে আঙুল তোলে, মানে ওই যে সোশিও ইকোনমিক যে সিস্টেম, মানে মানে এখানে ওই সোশ্যাল যে আর্থ সামাজিক বা যেই আমাদের যে সমাজটা আছে সেই হুম সমাজ হুম দেখে সে আঙ্গুল ধরে। সাপোজ আপনার সাথে মানে যদি আপনি একজন মানুষ, আপনি একটা সমাজে থাকেন, তাই না? মানে এখন যদি আপনার কোনো কিছু হয়, অবশ্যই সেই দায়ভারটা আপনার সমাজের, রাইট? মানে যদি এখন বুঝতে মানে ওই সমাজটাকে, মানে ইয়াংকে সমাজটাকে এটা এখানে রিপ্রেজেন্ট ইয়াং করছে, বলতে সবাই, বুঝাইছে। মানে ইয়াং বলতে যেহেতু আমাদেরও তারা সে রিপ্রেজেন্টেটিভ, তার মানে আমাদের সমাজেও এক কথায় আমাদের সমাজ আমাদেরকে এমন জিনিসে রূপান্তর করছে যে আমরা আর মানুষ নই, আমরা পশুতে বা বৃষ্টি রূপান্তরিত হয়ে গেছি, বুঝছেন? ওই যে ফায়ারম্যানদের একটা পশুর সাথে তুলনা করলো না, এই পশুটা কি মানকির মতো অনেকটা, মানে কোন একটা পশু নাকি জাস্ট এমনি, মানে না না, সবাইকে তাকে বলছে যে বোঝানোর জন্য তাকে এটা যে বুঝায়। যে ফেরি তাকে মানকির মতো লাগে, তার মানে তাকে দেখতে অনেকটা পশুর মতো। আর মানে এর মানুষ আগের পশুটা, কি, ওই যে ফায়ারম্যানদেরকে যেটা বুঝাইছে। ও আচ্ছা, এখানে নিন্দারঠাল মানে হচ্ছে পশুর মতো অবস্থা। ওকে, তো বলছে যে ফায়ারম্যানদেরকে একেবারে পশুর মতো লাগে দেখতে, তো সেটা মানে পশুর মতো যে লাগে দেখতে সেটা রেফারেন্স হিসেবে এখানে ফেডির কথা বলছে যে তাকে দেখতে আর একটা মানকির মতোই লাগে। তো মানকি কি একটা হ্যাঁ, বুঝতে পশু পারছি। না? ওকে, এরপরে 2 নাম্বারটা দেন। হুম। দাও। ওকে, 2 নম্বর কি বলছে, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ মিলড্রেড ডগলাস। মিলড্রেড ডগলাস তার চরিত্রটা আলোচনা করো। কি বলছে, মিলড্রেড ডগলাস ইজ এ ফিমেল ক্যারেক্টার ইন ইউজেনিয়াল ড্রামা দ্য হ্যারিয়ান, এ ট্রাজিক প্লে। কিন্তু শি ইজ দ্য ন্যাচারাল অফস্প্রিং অফ দ্য মেকানাইজড এন্ড ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি। সে কি এই যে সমাজটা আছে মেকানাইজড বা ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটি, মানে এক কথায় এই যে উচ্চবিত্ত সমাজ, সেই উচ্চবিত্ত সমাজের একটা সন্তান আর কি। ন্যাচারাল বলতে সে ওই সমাজে বিলং করে, সেই সমাজের একটা ন্যাচারাল চাইল্ড। এরপর বলছে হার ফাদার মিস্টার ডগলাস ইজ দ্য প্রেসিডেন্ট অফ নাজেল, তার বাবা হচ্ছে এই কোম্পানির মালিক। সো শি ইজ এ রিচ ব্লু ব্লাড সোশ্যাল, সুতরাং কি সে সামাজিক দিক থেকে একটা ধনী পরিবারে বিলং করে। ইন দ্য ড্রামা, এই নাটকে শি ইজ এক্সিবিটেড অ্যাজ বোর্ড উইথ দ্য ট্রিভিয়াল নেচার। এই নাটকে এমন উপস্থাপন করা হয়েছে যে সে তার আশেপাশের জিনিসটা প্রায়ই বিরক্ত হয়, মানে একটা খুঁতখুঁতে টাইপের আর কি। অফার সারাউন্ডিং উইথ অল ইটস প্রপার অ্যাডভান্টেজ, যদিও তার আশেপাশে সবকিছু মানে তার সব সুযোগ সুবিধা আছে বা তার সবকিছু একেবারে পরিপূর্ণ আছে, তাও সে খুঁতখুঁতে আচরণ করে। শি ইজ অ্যাওয়ার অফ দ্য সেন্স অফ ডিসপোজিশন, সবসময় তার মধ্যে এইটা নিয়ে মানে ভয় কাজ করে বা সে মানে এই বিষয়ে সবসময় সচেতন থাকতে চায়, সেটা কি ডিসপোজিশন, মানে কখনো সে ডিসপোজেসড হয়ে যাইতে পারে। এক কথায় পজিশন শব্দের অর্থ বোঝায় হচ্ছে আয়ত্তে থাকা, ডিসপোজিশন মানে আয়ত্তহীন হয়ে যাওয়া, আয়ত্তের বাইরে চলে যাওয়া। তার মানে সে যে সমাজে থাকে তার মধ্যে ভয় এই সমাজে সে জানি কোনোদিন মানে না থাকতে পারে। উদাহরণস্বরূপ যেমন হচ্ছে
এই যে আমেরিকা যে শুল্ক নীতি জারি করছে, এতে কি হয়েছে, সে দেখলাম যে কোন একজন মানে বিলোনিয়ার, সে হচ্ছে বা ওয়ার্ল্ডের যে 500 জন বিলোনিয়ার ছিল সেই লিস্ট থেকে বাদ পড়ছে, কারণ তার 2 বিলিয়ন মার্কিন ডলার তার ক্ষতি হয়েছে। তার মানে সবসময় কিন্তু আগে সে 500 যে টপ লিস্ট ছিল 500 জন বিলোনিয়ারের, তাদের মধ্যে সে পজেস করতো, বা সে মানে তাদের মধ্যে ওই 500 জনের মধ্যে তার একটা অবস্থা ছিল। বাট একদিনের মধ্যে সে কি ওখান থেকে ডিসপজেস্ট হয়ে গেছে। সুতরাং দেখেন যারা ধনী বা যারা উচ্চবিত্ত তারা সবসময় এরকম একটা ডিসপোজে বা একটা ভয়ের মধ্যে থাকে, ওকে, বা তারা এই বিষয়ে সময় সচেতন থাকে যে কখনই না জানি আমাদের অবস্থা থেকে আমাদের বের করে দেওয়া হয় বা আমরা বের হয়ে যাই। অ্যান্ড ইনসিকিউরিটি, এবং সবসময় তাদের মধ্যে মানে তাদের লাইফটাও একটা নিরাপত্তাহীনতায় ভোগে, হুইচ দ্য মডার্ন সোসাইটি ইনস্টিলস ইন ইটস কনসাস ইনহ্যাবিটেন্ট, যেটা কিনা আধুনিক সমাজ থাকে বা তাদের মধ্যে ইনস্টিল করছে আর কি। পরে ওকে, ভাইয়া এটা বলতে মানে লোয়ার ক্লাস পিপলরা তাদেরকে যে কোনো সময় ওইখান থেকে মানে তাদের পজিশন থেকে বের করে দিতে পারে, এটা না কি না না বুঝাইতেছে এই সম্পর্কে সে না, অ্যাওয়ার? মানে যার একটা একটা ইয়ে আছে, লাইন আছে না, সেটা হচ্ছে কি মাথা নাই যার মাথা ব্যথা, ওকে। তার মানে যারা ধনী ওদের টাকা পয়সা নেই, ওদের তার মানে জীবনটা কোনো, যেমন আপনি বা আমি যদি চাই এখন আমি মনে করেন যে টাকা দিয়ে একেবারে ঘুরে আসতে পারবো রাত 1টা 2টার সময়, আমার হাতে কোনো কিছু না থাকলে আমি ওখান দিয়ে যাতায়াত করতে পারবো যে কোনো জায়গাতে, কোনো সমস্যা নাই। বাট আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে, আপনি কি রাত 10টার সময় সেই ঢাকা শহরে যে কোনো একটা সাপোজ যে এলাকাগুলো খারাপ, ওইখান থেকে আপনি হাঁটাচলা করতে পারবেন? কখনোই পারবেন না। মানে সবসময় আপনার মধ্যে ভয় থাকবে কি, যে কখনো না জানি এগুলা থেকে মানে এগুলো আমার কাছ থেকে নিয়ে যায়, মানে আমার কাছে ডিসপোজেসড হয়ে যায়। তার মানে আপনার একটা নিরাপত্তাহীনতায় ভুগবেন আপনি। কেন? ওই যে আপনি ধনী পরিবারের, তো এখানে মিলরেড সে ধনী পরিবারের যেহেতু, সুতরাং তার মধ্যে সবসময় ডিসপোজিশন বা ইনসিকিউরিটি কাজ করে। এখানে মিলরেড বলতে তার সমাজের সবাই যারা ধনী। ক্লিয়ার এখন? মানে তারা এমন হ্যাঁ ভাইয়া। একটা সমাজে থাকে যে সমাজে সবসময় তাদেরকে ভয়ের মধ্যে রাখে, যে কখন না জানি আমরা এই সমাজ থেকে চ্যুত হয়ে যাই, বা এক কথায় আমরা সবকিছু হারিয়ে ফেলি, আমাদের জীবনটা কখন না জানি নিরাপত্তা মানে এক কথায় নিরাপত্তাহীন হয়ে যায়, ওকে। এটি বলা হয়েছে যে বুঝতে সমাজ। পারছি। ওকে, এরপর হচ্ছে মিলড্রেড এজিউমস ইন অ্যান অলমোস্ট নিউরোটিক ফ্যাশন, মানে এখানে বলতে তারা খুব ফ্যাশনেবল টাইপের হয়, একেবারে নিউরোটিক টাইপের, মানে যে তারা খুব ফ্যাশনেবল এতটাই বেশি হয় যে যেন মানসিক বিকারগ্রস্ত বা নিউরোটিক টাইপের, সাইকো নিউরোটিক যাকে বলে। various acceptable roles which represent the general role playing of the upper class, মানে সেই সমাজের উচ্চবিত্ত শ্রেণীর লোকজনরা যেভাবে রোল প্লে করে, মানে যেভাবে জীবন ধারণ করে, তারা সেভাবেই যে আসলে জীবন ধারণ করে আর কি। এখানে মিলড্রেডের কথা বলা হয়েছে, সমাজের উচ্চবিত্ত শ্রেণীর লোকজনরা যেভাবে রোল প্লে করে বা জীবন ধারণ করে, মিলড্রেড হচ্ছে ওইটার রিপ্রেজেন্টেটিভ আর কি। যে হু ফেইল ইন দে অ্যাটেম্প্ট টু গেইন ইন লাস্টিং সিকিউরিটি, যাদের জীবনে এরকম কোনো নির্দিষ্ট নিরাপত্তা থাকে না। এটা বলছে যে the white color of her dress symbolizes the anemic nature of her shallowness, এছাড়া সে একটা হোয়াইট ড্রেস পরে আছে। তো হোয়াইট কালারটাকে মানে আমাদের রক্তের রং জানি আমরা লাল হয় সাধারণত, কেন? হিমোগ্লোবিনের জন্য। এবং টিকটিকি, তারপরে হচ্ছে আপনার কেঁচো, এরপরে হচ্ছে যে আরশোলা আছে, এদের রক্ত কিন্তু লাল না, কারণ ওদের রক্তে হিমোগ্লোবিন নাই। তো রক্তে যদি এরকম লোহিত রক্তকণিকা বা হচ্ছে ওই যে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকে, তখন মানুষ ওটাকে বলা হয় রক্ত স্বল্পতা বা এনিমিয়া, ওকে। তো মানে যে ব্যক্তির অ্যানিমিয়া হয় দেখবেন তাকে দেখতে অনেকটা ফ্যাকাশে টাইপের লাগে, ওকে। এটা কি নেগেটিভিটির সিম্বল। এখানে ওইটি বলা হয়েছে যে তার মানে সবকিছু যেন সাদা সাদা, বলতে যে ফ্যাকাশে টাইপের আর কি, মানে যাদের দেহে রক্ত স্বল্প আছে ওদের নাক মুখ অনেকটা সাদা বা ফ্যাকাশে টাইপের হয়। তো এই যে যে মিলড্রেড, তার ড্রেসের রংটা দেখলে তার ইন্ডিকেট করা হচ্ছে তার চরিত্রটা ওই রকম টাইপের আর কি, মানে এনিমিক টাইপের আর কি, মানে অগভীর টাইপের, অতটা ভালো না, উপরে ফিটফাট হলে ভেতরে সদরঘাট, মানে কোনো কিছুই নাই আসলে। and the shallowness of her intention, বা তাদের মানে তার মতো যারা ধনী আছে তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কতটা শ্যালো টাইপের, যে সে চায় ধনীদের হেল্প, সরি গরিবদের হেল্প করতে, যেন সে নিচতলায় যায়, কিন্তু গিয়ে সে ওখানে তাদের দেখে প্রচুর রিয়াক্ট করে ওখান থেকে চলে আসে। এই হচ্ছে তার মতো যারা ধনী তাদের চরিত্র যে শ্যালোনেস, সেটি এখানে তার যে হোয়াইট কালার এটার মাধ্যমে মানে তার যে হোয়াইট কালার ড্রেস ওইটার মাধ্যমে ইন্ডিকেট করা যায়, যেন সেটা পুরোপুরি শ্যালো, ওকে, বা এনিমিক টাইপের, ফ্যাকাশে টাইপের, উপরে ফিটফাট হলে ভেতরে পুরো ফ্যাকাশে বা সতর্ক। স্ট্যান্ডার্ডের সমস্যা আছে কোনো ভাইয়া? ওই যে মিল্ড্রেড অ্যাজিউমস এর লাইনটা একটু মনে হইতেছে কম বুঝতে পারছি। মিলড্রেড কোনটা? মিল্ড্রেড আচ্ছা, অ্যাজিউমস। ওকে, মানে এখানে বলছে মিলড্রেড এজি, মিলড্রেড মনে করে ইন অ্যান অলমোস্ট নিউরোটিক ফ্যাশন, মানে মনে করা হয় বলতে যে সবসময় এইরকম, মানে একটা ধারণা এইরকম যে তারা একটা নিউরোটিক, এখানে নিউরোটিক বলতে আপনি কৃত্রিম ইউজ করতে পারেন, ওকে, মানে তারা একটা কৃত্রিম ফ্যাশনেবল সমাজে থাকে, যেখানে সে কি করে
various acceptable role, সে বিভিন্ন রোল প্লে করে বা বিভিন্ন বিষয়ে অভিনয় করে, সেটা কি which represent the general role playing of the upper class, মানে সমাজের উচ্চবিত্ত শ্রেণীরা মূলত যেভাবে জীবন ধারণ করে, মিলড্রেড ডগলাস যেহেতু সে ওই সমাজের একজন ব্যক্তি, সুতরাং সে ওই রকমই রোল প্লে করে বা সে ওই রকম ভাবে চলাফেরা করে। এইটা এখানে বলছে যে তারা এমন একটা সমাজ থেকে যেটা পুরো ফ্যাশনেবল টাইপের, ওকে, এবং সেই সমাজের মতোই সে সব সময়, মানে সেই সমাজের লোকজনরা যেভাবে তারা জীবনযাপন করে, মিলড্রেড ওইরকম জীবনযাপন করে। তার কোনো সমস্যা? সাপোজ উদাহরণস্বরূপ বলি যে আপনি অনেক ধনী, ওকে, সুতরাং আপনার একটা সমাজ আছে, আপনি চাইলে কিন্তু এখন গরিবদের সাথে চলাফেরা করতে পারবেন না বা সেরকম ড্রেস আপ করতে পারবেন না, আপনাকে আপনার সমাজ যেভাবে তারা চলাফেরা করে রোল প্লে করে, আপনাকে ওইরকম রোল প্লে করতে হবে। মিলড্রেড সেখানে তাই। ক্লিয়ার এখন? ওই যে attempts টা বললেন, attempts to gain any lasting security। attempt ও who fail in their attempt to gain a lasting security, মানে যে ধনী, যা আপনি সাপোজ যে বললাম যে 10 লাখ টাকা নিয়ে ঘুরতেছেন, আপনার জীবনে কোনো সিকিউরিটি আছে নাকি আপনাকে যে কেউ এসে একটা কোপ দিয়ে সবকিছু নিয়ে যাবে? তো এই জন্য বলছি যে হ্যাঁ, তারা মানে মানে এরকম হচ্ছে সিকিউরিটি পেতে চায় কিন্তু এরকম সিকিউরিটি থাকে না। এই জন্য বলছে যে who fail in their attempt, যারা কিনা তাদের যে attempt ফেলিয়ার হয়, আর to gain any lasting security, ওকে। তো বলছি ইন দ্য ড্রামা, এই নাটকে যে we see Mildred and her aunt, যে আমরা এখানে মিলড্রেড এবং তার আন্টিকে দেখি। she is a young lady of 20 years, তার বয়স কত? প্রায় হচ্ছে 20 বছরের মতো। she has no good relation with her aunt, তার সাথে তার আন্টির অত বেশি ভালো সম্পর্ক নাই। মিলড্রেড ক্রসেস হার আর টিজেস আর, মিলড্রেড তারাই তাকে এটা সেটা বলে, ওকে, বা টিচ করে আর কি যাকে বলে। she has studied the living condition of the have nots, মানে মিলড্রেড এখানে have not দ্বারা যাদের কোনো কিছু নাই, মানে গরিব যারা আর কি, হচ্ছে সে তাদের জীবন ধারণ সম্পর্কে স্টাডি করছে বা জানছে, and wants to help them, সে তাদেরকে হেল্পও করতে চায়। she wants to study the condition of the stalkers and to visit the Stockholm for that purpose, এই জন্য সে কি করে, ওই তাদের জাহাজে যারা নিচতলা থাকে, স্টকার যারা আর কি শ্রমিক, সে তাদের যে কন্ডিশন বা জীবন ধারণ এগুলো সম্পর্কে জানছে বা স্টাডি করছে, সেই জন্য সে তাদেরকে হেল্প করতে চায়। এখানে হচ্ছে তার একটা হেল্প করার ইন্টেনশন আছে, এই জন্য সে জানছে যে তারা মানে তাদের জাহাজের নিচতলা যারা থাকে ওদের কন্ডিশন খুব খারাপ, এই জন্য সে তাদেরকে হেল্প করতে চায়। when she comes down with the engineers into the Stockholm, তো যখন সে তার মানে তাদের জাহাজ যারা ইঞ্জিনিয়ার ওদের সাথে সে স্টকহোলে যায়, she is horrified at young glare which was abysmal brutality, শ্রিয়াঙ্কা দেখে পুরো মানে ভয় পেয়ে যায় আর কি। এবং ইয়াঙ্কের অবস্থা ছিল কেমন? এবিজিমাল বুড়ো, এবিজিমাল শব্দের অর্থ মানে ঘৃণ্য, আর ব্রুটাল মানে নৃশংস। এটা তাকে দেখতে খুব ভয়ানক লাগতেছিল, মানে মানে সেই সারা গায়ে যদি কালি মাখানো থাকে কয়লার কালি, তখন দেখতে যেমনটা লাগে আর কি, ইয়াঙ্কে ওইরকমটাই লাগতেছিল। এরপর বলছে she faints partly from fear, তো মানে মিলড্রেড সে ওখানে অজ্ঞান হয়ে যায়, হতে পারে তার অজ্ঞান হওয়ার কারণ যে সে তো ইয়াংকে দেখে ভয় পাইছে, আরেকটা কারণ হইতে পারে যে পার্টলি ফ্রম হিট, যে নিচের রুমে যে অতিরিক্ত তাপ, এই তাপ সে সহ্য করতে পারে না, যার ফলে সে ওখানে অজ্ঞান হয়ে গেছে। সে আটার্স, এবং সে এই জন্য আটা মানে অজ্ঞান হওয়ার আগে আটার উচ্চারণ করে কি, ওহ দ্য ফিলথি বিস্ট অ্যাট ইয়াং, সে ইয়াংকে উদ্দেশ্য করে বলে যে ও ফিলথ দ্য ফিলথি বিস্ট, she represents the Sonobarian hollowness of the upper class society, তার মানে বলতে পারি ইয়াংকে সরি মিলড্রেড ডগলাস চরিত্রের মাধ্যমে সমাজের উচ্চবিত্ত যে সমস্ত মহিলারা আছে বা লোকজন আছে, তাদের যে স্তনবাড়ি বা খুঁতখুঁতে আচরণ বা শ্যালো মানে হলোনেস, এই যে অন্তঃশাসন অবস্থা, এইগুলো আসলে রিপ্রেজেন্ট করা হয়েছে, যারা উপরে দেখায় ভালো বাট ভিতরে তারা খারাপ। যেমন এখানে সে হেল্প করতে চায় বাট মানে হেল্প সে করে না, গিয়া সে তাদেরকে দেখে পুরো রিয়াক্ট করে নেগেটিভলি। এই হচ্ছে মিলড্রেড ডগলাসের চরিত্র। এটা বুঝতে সমস্যা আছে? না ভাইয়া। ওকে, এরপর 3 নম্বরটা দেখেন। কি বলছে? রাইট এ শর্ট নোট অন টেরি, টেরি সম্পর্কে একটা শর্ট নোট লেখো। কি বলছে? অলদো টেরি only appears in the area in 2 scenes, মানে এখানে বলছে
ওকে, দেখো কি বলছে যে রাইট দ্য শর্ট নোট অন পেরি পেরি শর্ট নোট করতে বলছে। অলদো পেরি only appears in the area painto since he is an essential element of the play. The Perry is an old Irishman who likes to drink heavily, মানে যে কিনা মাতাল টাইপের আর কি। O'Neill describes Perry's facial feature as extreme monkey with the sad patient pathos of that animal in his small eyes. মানে অনিল পেরিকে বলছে কি তার মুখটা দেখতে অনেকটা কেমন মানকির মতো, উইথ দ্য স্যাড পেশেন্ট প্যাথোস, মানে তাকে দেখতে রোগীর মতো লাগে আর কি, অফ দ্যাট অ্যানিমাল ইজ স্মল, এবং তার চোখগুলো কি পশুর মতো ছোট ছোট টাইপের। হি ওয়ার্কস অ্যালংসাইড ইয়া অন দ্য ওশেন লাইনে, সে ইয়াংকের সাথে মানে একই জায়গাতে কাজ করে, ইয়াং যে ওশেন লাইনে বা যে হচ্ছে জাহাজটায় কাজ করে সেখানে। হি ইজ ডিপ্রেসড অ্যাবাউট দ্য মাইজারেবল কন্ডিশন অফ দ্য স্টকহোম, এবং এই যে ইয়াংকের সাথে পেরি যেখানে কাজ করে সেটা নিয়ে সে আসলে কি ডিপ্রেস। দেখেন এর আগে কিন্তু আমরা যখন ইয়াংকে সম্পর্কে বলছি, সে ওখানে তার কনসেপ্ট ছিল কি জাহাজ দেখে সে কাজ করে সম্পর্কে তার অনেক ভালো ধারণা, সে ওই নিয়ে স্যাটিসফাইড। বাট পেরি কি বলছে, সে আসলে ডিপ্রেসড, কারণ সে অতীতেও জাহাজে কাজ করছে যখন শিল্প বিপ্লব হয় নাই, মানে যখন জাহাজগুলো পালের মাধ্যমে চলতো, এবং এই দুইটার সাথে কম্পেয়ার করে আসলে তার কাছে মনে হয়েছে যে বর্তমানে যারা জাহাজে আছে বা জাহাজের অবস্থাটা খুব জঘন্য বা শোচনীয়, আগেই বরঞ্চ জাহাজের অবস্থা ভালো ছিল। frequently complaining about how rest it is to work below deck, এবং এই জন্য সে প্রায় কমপ্লেন করে যে এত নিচু ডেকের মানে নিচে বসে কাজ করা কতটা জঘন্য বা কতটা রেস্ট টাইপের। যে when Young tries to convince his fellow stalkers, ওটা একটা ফোন আসছে, হ্যালো, কে কে আহ, কে আপনি চিনতে পারিনি, আবার একটু বলেন। হ্যাঁ মাহিরের নাম্বার, কিন্তু কার মানে কার কাছে ফোন দিয়েছেন আপনি? কোন স্যার বললেন, আমি চিনতে পারিনি আপনাকে, একটু পরিচয়টা দিলে ভালো হয়। তোমার আব্বার কি খাত্তাব না সাত্তাব স্যার নামে কোনো পরিচিত স্যার আছে? সাত্তাব নাকি, তো বললো যে মাহিরের কাছে ফোন দিছি, সাত্তাব স্যার নাকি খাত্তাব স্যার বললো। আচ্ছা, ওকে, হ্যালো ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ওকে শুনতে পাচ্ছি। ওকে ওকে, তারপর বলছে যে দেখছিলাম যে যে when Young tries to convince his fellow stalkers that the Stockholm is their home, Perry goes out of his way to emphasize how much better his life was before becoming an undervalued laborer. কি বলছে? when Young tries to convince his fellow, মানে যখন ইয়াং সে তার আশেপাশে মানে অন্য যারা স্টকার বা হচ্ছে সে শ্রমিক আছে ওদেরকে বোঝানোর চেষ্টা করে কি that the Stockholm is their home, যে এইটা হচ্ছে আমাদের বাসা। পেডি গোস আউট অফ হিজ ওয়ে টু এমফাসাইজ হাউ, কিন্তু পেডি কি বলে, মানে সে তার মতো করে বলে যে হাউ মাচ বেটার হিজ লাইফ ওয়াজ বিফোর বিকামিং অ্যান আন্ডারভ্যালুড লেবারার, যে আমাদের জীবনটা আসলে আগে কত ভালো ছিল, এখন আমরা এই আন্ডারভ্যালুড লেবারার হয়ে গেছি আর কি। তার মানে এখানে পেডি এবং ইয়াংকের দুজনের যে ভিন্ন মতামত সেটি এখানে উপস্থাপন করা হয়েছে বা বোঝানো হয়েছে, যে ইয়াং যেখানে কি বলে যে আমরা যেখানে আছি এইটাই বরঞ্চ আমাদের হোম, এবং এটাই আমরা সিরিজ পাই, এটা আমাদের কাছে ভালো। কিন্তু এই যে পেরি সে বলছে না, এটা না, বরঞ্চ জাহাজে কাজ করা আগেই ভালো ছিল, যখন জাহাজের যারা শ্রমিক ছিল ওদেরকে মূল্য দেওয়া হয়তো, বাট এখন আমাদেরকে আন্ডার ভ্যালু করা হয়, শ্রমিক এক কথা আমাদের এখন দাসের মতো আচরণ করা হয় আর কি। কেন? শিল্প বিপ্লবের ফলে। টেস্টনদের সমস্যা আছে কি? ভাইয়া, ইয়াংকের কি কোনো বাবা মা কেউই নাই, সে কি না এতিম? না, এখানে ওইরকম কোনো বলা হয় না তার বাবা মা আছে কিনা। ওই যে বলে যে মানে সে তার ফ্যামিলি সম্পর্কে তার না, আগ্রহ নাই, সেগুলো সেগুলো সম্পর্কে পছন্দ মানে করে। শুনে না কিংবা শুনতে চায় না, এটা ভালো লাগে না। এখনই তাকে বলা নাই তার বাবা মা ছিল কি, সমস্যা হয়তো আছে না, সে আসতে কোথা থেকে, তাই না? যদি মানে থাকে তাহলে তারা এরকম জীবনযাপন, আর এটা তো একটা জব, তাই না? তাহলে ওরা এই জব নিয়ে স্যাটিসফাইড না কেন? যদি নাই স্যাটিসফাইড হয় তাহলে অন্য জব করবে। এখন নাট্যকার বুঝাইতে চাইছে যে হচ্ছে বর্তমানে যারা এই শিল্প বিপ্লবের ফলে শ্রমিক নাই, তাদের অবস্থা এইরকম, বুঝছেন? যদি ওরকম সবকিছু পজিটিভ হইতো তাহলে তো একটা ট্রাজেডি হইতো না। হুম হুম। ওকে, এরপর বলছে যে পেরি ব্রিংস হিস্টোরিক্যাল, ভাইয়া ওকে, তো বলছে যে পেরি ব্রিংস এ হিস্টোরিক্যাল সিন টু দ্য হেয়ারিয়া, আসলে সেখানে হিস্টোরিক্যাল সিন মানে হিস্টোরিক্যাল বলতে আগে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো সে আনতে চাইছে বা সেগুলো সে উপস্থাপন করছে পেরির মাধ্যমে।
যে উইদাউট পেডিস প্রেজেন্স দ্য অডিয়েন্স উড নট হ্যাভ অ্যাজ মাচ রিভিউ অ্যাবাউট দ্য রেভলিউশন বট অ্যাবাউট বাই দ্য মেশিন। যে পেডির চরিত্র ছাড়া কিন্তু আমরা অত বেশি ভালো মতো বুঝতে পারবো না যে কতটা মানে মেশিন এই যে শিল্পগুলো এতে কতটা পরিবর্তন আসছে। কারণ এখানে পেরি সে অতীতের জাহাজে কাজ করতে, সুতরাং অতীতের জাহাজ সম্পর্কে তার ধারণা আছে। আর এই যে ইয়াং সে বর্তমানে তাতে কাজ করে, তার বর্তমান জাহাজ সম্পর্কে ধারণা। সুতরাং আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি কোনটা আসলে ভালো, যে শিল্প বিপ্লবের ফলে অবস্থা ভালো হয়েছে নাকি আগে অবস্থা ভালো হয়েছে। যে পেডি হ্যাজ এক্সপেরিয়েন্সড লাইফ অন দ্য সি দ্যাট ওয়াজ ফ্রি। মানে পেডি জাহাজে সেই সময় থেকে আছে যখন মানে সবকিছু ফ্রি ছিল, স্বাধীন ছিল, বা তারা স্বাধীন জীবন যাপন করতে পারে, তারা এরকম স্লেভ হিসেবে তাদেরকে মূল্যায়ন করা হতো না। হোয়ার হি ওয়াজ এম্পায়ার্ড এন্ড ভ্যালুড, যেখানে সে বা তাদেরকে আর কি যে মূল্য দেওয়া হয়তো, ক্ষমতা দেওয়া হয়তো। টেরি আনলাইক মেনি অফ দ্য মেন নোস হোয়াট ইট ইজ লাইক টু নট ডু স্লেভ লেবার। যে টেরি সে অন্যদের মতো না, ওকে সে জানে যে এই যে এখন যে আমরা দাসত্ব করতেছি বা আমাদের সাথে দাসের মতো কেমন আচরণ করা হচ্ছে, সে এটা জানে। কারণ আগে যারা স্লেভ মানে হচ্ছে জাহাজে কাজ করতো ওদের সাথে দাসের মতো আচরণ করা হইতো না। সুতরাং এখানে বলছে পেরিয়ে এখানে অন্য আরো যারা শ্রমিক আছে ওদের মতো না, যেখানে অন্য শ্রমিকরা মনে করে বর্তমানটা নিয়ে তারা সন্তুষ্ট, কিন্তু পেরি মনে করে না, বর্তমানটা নিয়ে সন্তুষ্ট না, বা বর্তমানে জাহাজে স্টক করার অবস্থা ভালো না, বলছে আগেই ভালো ছিল। কারণ আগে আমাদেরকে মূল্য দেওয়া হয়তো, বাট এখন আমাদের সাথে স্লেভ বা দাসের মতো আচরণ করা হয়, জঘন্য আচরণ করা হয়। It was a Paris characterization of Mildred in Sin for demonstrates that he has real knowledge of the middle class life. এছাড়া আমরা এখানে পেরিস সম্পর্কে আরো ধারণা পাই যে হচ্ছে সিন ফরে সে এই যে মিলড্রেড তার সম্পর্কে বলে যে এক কথায় মিলড্রেডরা হচ্ছে উচ্চ শ্রেণীতে বিলং করে, আর তারা কিভাবে নিম্ন শ্রেণী বা ওয়ার্কিং ক্লাসে বিলং করে। সুতরাং এটির মধ্যে ক্লাস কনসিয়াসনেস বা শ্রেণী বৈষম্যটা সরি শ্রেণী সম্পর্কে ধারণা, এটি সম্পর্কে বা এটি সম্পর্কে ধারণা আছে ওকে, বা সেই নলেজটা আছে। তাই হচ্ছে পেডির যে চরিত্রটা আসলে সে হচ্ছে ইয়াংকের ফয়েল ক্যারেক্টার। ভাইয়া এই যে পেটির যে চরিত্রটা, হ্যাঁ এটা কি মিলরেডে করছিল? এটা বুঝলাম না। যে পেটিস ক্যারেক্টারাইজেশন অফ মিলরেড। না না এখানে বলছে না না এখানে পেডি বলছে তার পেডি চরিত্রে আরো একটা তার দিক আছে, চরিত্রে সেটা আরো কি একটা দিক আছে, যে সেটা কি মিলড্রেড সম্পর্কে যে সে মিলড্রেড এক সিন সম্পর্কে পরে একটা কমেন্ট করে, যে একটা যেটার কমেন্ট করে, মাধ্যমে যে এটার আমরা এটা মাধ্যমে জানতে পারি যে আমরা এটা পেডির জানতে পারি যে বাস্তবিক বোধ পেডির আছে আর কি। বাস্তবিক বোধ এখানে আছে আর কি। বাস্তবিক বলতে যে একটা ক্লাস বাস্তব কনসিয়াসনেস বলতে যে সম্পর্কে ক্লাস ধারণা আছে কনসিয়াসনেস তাই সম্পর্কে বলছে। ধারণা আছে তাই বলছে। মানে ইয়াংকের মধ্যে মানে যেগুলো নাই ইয়াংকের বাট মধ্যে পেডির যেগুলো মধ্যে নাই এগুলো বাট আছে তাই পেডির মধ্যে আছে যে তাই। বলছে দ্যাট হি হ্যাজ যে রিয়েল বলছে নলেজ দ্যাট অফ হি দ্য হ্যাজ মিডল রিয়েল ক্লাস নলেজ। লাইফস্টাইল। বুঝতে পারিনি ভাই নেট সমস্যার জন্য। মানে মিলরেডের চরিত্রের যে বৈশিষ্ট্যটা এটা পেডি আরে দিছিল মিলড্রেড সিন আসছে ফোর এর মিলড্রেড মধ্যে, এটা আসছে বলেন। কোন জায়গা থেকে? পেরিস সম্পর্কে বলছে, পেডির সম্পর্কে বলছে। মানে পেরি মানে সে পেডি সে রিয়ালাইজ করতে পারছে রিয়ালাইজ বা করতে বুঝতে পারছে পারছে বা বুঝতে পারছে যে যে শ্রেণী বৈষম্যটা শ্রেণী বা বৈষম্যটা বৈষম্য বা সম্পর্কে তার বৈষম্য ধারণা আছে, সম্পর্কে তার এটা ধারণা কখন আছে। আমরা পাই? তখন এই আমরা পাই নাটকের সিন পরে, এটা একটা সিন যখন করে, পেডি যখন মিলড্রেড পেডি সম্পর্কে একটা মিলড্রেড কমেন্ট করে, সম্পর্কে একটা কমেন্ট করে তাই বলছে। তাই বলছে। বুঝতে পারছি। আচ্ছা এরপরটা দেখেন, হাউ ডাজ ইয়াং মিট হিজ ট্র্যাজেডি। ইয়াং কিভাবে তার ট্র্যাজেডিটা ফেস করে। এটা ফেস করে। ওইটা ভাই বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা তো এখন কি পার্ট তো শুরু এখন করব? কি পার্ট সিরিজ শুরু করব? একটা পার্ট সি, হ্যাঁ পার্ট সি দিয়ে শুরু করা যাবে। ভাইয়া 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 নয়তো ওই যে ইয়ার কি জানো, গুডম্যান ব্রাউনের 3টা শর্ট বাকি ছিল, ওটা পড়বো। আচ্ছা 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 এটাও পড়তে পারেন আর এটা করতে পারে না মানে যে 7, 8, 9 3টা ইয়া ছিল, বাদ ছিল। 7, 8, 9। হ্যাঁ ভাইয়া। ওকে তো বলছে হাউ ডাজ হি ট্রাই টু স্টপ ইয়াং গুডম্যান, the young Goodman Brown from taking journey on the evening. Why must young Goodman Brown make a journey to the forest? কিভাবে ফেইথ সে তার স্বামীকে থামানোর চেষ্টা করে যেন সে বিকেল বেলা না যায়, অথবা হচ্ছে কেন ইয়াং গুডম্যান ব্রাউন সে বলে আমি জার্নিটা করবই আশাকা। ওকে তো সেগুলো কারণটা কি, এখানে বলছি ইয়াং গুডম্যান ব্রাউন ইজ ইয়াং প্রেসিডেন্ট অফ সালেম হু ইজ এ গুড খ্রিস্টান। সে কি সালেম এলাকার একজন ইয়াং রেসিডেন্ট এবং সে একজন ভালো খ্রিস্টান ধর্মের অনুসারী। এরপর বলছে যে he has been married for 3 months to a young beautiful wife called Faith who begs her husband not to leave her alone. তো সে 3 মাস আগে এক মহিলাকে বিয়ে করছে যার নাম ফেথ, এবং যে কিনা তার স্বামীকে বলছে আমাকে একা ছেড়ে যেও না। She applies all her sweet endearing, turns softly and sadly to hold her husband back till sunrise and sleep in his own bed that night. মানে সে ওই যে সে বলতে ফেথের কথা বলছে যে সে তার স্বামীকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে, যা যা বলা দরকার তাই বলতে মানে বলছে, যাতে করে তার স্বামী আজকে না যায় আর কি, অ্যাটলিস্ট আজকে সে তার সাথে থাকে। So she also emphasizes that a lonely woman is troubled with
such dreams and such thoughts that she is afraid of herself sometimes. এছাড়া এই যে ফেথ সেটা স্বামীর কাছে আরো বলতেছে যে মহিলা একা থাকে তার মনে মানে নানান খারাপ চিন্তা ভাবনা মাথা চাড়া দিয়ে ওঠে। ওকে, সুতরাং এক কথায় হচ্ছে আপনি আমাকে ছেড়ে যাইয়েন না আর কি, এইটা মেনলি এই যে ফেথ সেটা স্বামীকে বোঝাইতে চাইছে। She prays to her husband to stay at least for that particular night. Even এই ফেথ স্বামীকে এইটা বলে যে আপনি দরকার শুধুমাত্র আজকের রাতটা আমার সাথে থাকেন, of all nights in the এই পুরো বছর বাদ, মানে আপনি 364 দিন অন্য জায়গায় থাকেন সমস্যা, কিন্তু আপনি আজকের রাতটা আমার সাথে থাকেন। Ian Goodman affectionately replies that of all nights in the day, কিন্তু Ian Goodman আরো সুন্দর করে মানে কি বলে, আমি তোমার সাথে দরকার 364 রাত থাকবো, কিন্তু আজকে আমাকে যাইতেই হবে। This is this one night he must stay away from her and his journey must be done between the sunset and sunrise, এবং অবশ্যই আমাকে সূর্যাস্তের আগে আমার জার্নিটা, মানে সূর্যাস্তের আগে বা আগামীকাল সূর্যোদয়ের আগে আমার জার্নিটা কমপ্লিট করে আসতে হবে। He expresses his surprise to find his wife has already started doubting him when they are only married for 3 months. Even যখন কিনা এই ইয়াং গুডম্যান ব্রাউন দেখে তার স্ত্রী তাকে আর মানে থামানোর চেষ্টা করছে, তখন সে তার স্ত্রীকে মানে একটু ব্ল্যাকমেইল করে যে মাত্র 3 মাস হয়েছে আমাদের বিয়ের, মধ্যে তুমি আমাকে সন্দেহ করতে আরম্ভ করছো যে আমি এক জায়গায় যাচ্ছি, আমাকে তুমি বাধা দিচ্ছ। Thus when young Goodman Brown challenges his wife's faith in her husband, তো যখন কিনা ইয়াং গুডম্যান ব্রাউন মানে তার স্ত্রীকে এরকম তার ফেথ নিয়ে খোঁটা দেয় আর কি, she is forced to let him go, তখন ফেথ তাকে যেতে দিতে বাধ্য হয়। hoping that everything will be okay when he comes, এবং সে আশা পোষণ করে তার স্বামী যখন ফিরে আসবে সবকিছু যেন ভালো থাকে বা ঠিকঠাক থাকে। Goodman Brown reminds her to pray before going to bed and no harm will come to her. Goodman তখন মানে সে যে ফেথ বা তার স্ত্রীকে এটা বলে যে হচ্ছে তুমি দ্রুত ঘুমাইতে যাই এবং যেন তোমার সাথে খারাপ কিছু না, তাকে আশীর্বাদ করা যায়। Finally Goodman Brown makes the journey that evening to join the Holy Communion in the target. Goodman Brown সে শয়তানের ধর্মসভায় যোগদান করবেন, জার্নি আরম্ভ করে। এটা ভাইয়া এটা সমস্যা আছে? ফেইথ কি মানে বুঝতে পারছিল যে তার হাজবেন্ড কোনো মানে ইয়াতে কোনো জার্নিতে যাচ্ছে, মানে এমন কোনো বাজে জার্নিতে যাচ্ছে যেটা তার জন্য হার্মফুল হইতে পারে, এর জন্য সে এত রিকোয়েস্ট করতেছে? হতে পারে, হতে পারে এখানে তো ভালো চরিত্র তাই না? ভালো চরিত্র তাই না? মানে সে এমন ভাবে বলতেছে যে তুমি 64 দিন আমার সাথে না থাকো, এই রাতটা আমার সাথে থাকো, এইরকম ভাবে ফোর্স করতেছে। হ্যাঁ, মানে এখানে লেখা কথা বোঝা যাচ্ছে যে ভালো খারাপের মধ্যে দ্বন্দ্ব, যে মানুষ কৌতূহল হলে ভালোটাকে বাদে খারাপটাকে খারাপ চলে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। এরপরটা দেখেন 8 নাম্বারটা, যে ডিপিক্ট দ্য ডার্ক সাইড অফ সালেম ভিলেজ। সালেম ভিলেজের ডার্ক সাইড গুলো আলোচনা করো। ওকে, এখানে বলছে দ্য স্টোরি অফ ইয়াং গুডম্যান ব্রাউন টেকস প্লেস ইন পিউরিটান নিউ ইংল্যান্ড, যেটা কি সেই নিউ ইংল্যান্ডের মানে আমেরিকার নিউ ইংল্যান্ডে সালেম এলাকা পিউরিটান যে কলোনি সেইখানে এই গল্পের সেটিং। ইন ইয়াং গুডম্যান ব্রাউন হথর্ন প্রেফারেন্সেস 3 ডার্ক ইভেন্টস ফ্রম দ্য পিরিয়ড অফ হিস্ট্রি, যেখানে হথর্ন সে পিউরিটান জাতির যে 3টা অন্ধকারাচ্ছন্ন ঘটনা আছে সেইটা, মানে আরো আছে বাট এখানে 3টা কথা বলছে যেটা কিনা সালেম এলাকায় হয়েছে, সেটা সে এখানে উল্লেখ করছে। সেই 3টা ঘটনা কি? দ্য সালেম উইচ ট্রায়ালস অফ 1692, 1692 সালে সালেমের কিছু অন্য ধর্মের মহিলাদেরকে মানে তাদের শুনানি হয় বা তাদের এগেইনস্টে অভিযোগ তোলা হয় যে তারা নাকি জাদুকরী, মানে তারা নাকি ডাইনি টাইপের, এবং তারা ওই এলাকার ছোটখাটো বাচ্চা মানে বাচ্চা যারা ওদেরকে ধরে ধরে হত্যা করতেছে বা গুম করে ফেলতেছে। এই জন্য তাদের মতো প্রায় 25 জন মহিলাকে সবার সামনে হত্যা করা হয়। এটাকে বলা হচ্ছে পিউরিটান নিউ ইংল্যান্ড, মানে ওই সময় কি পিউরিটান ধর্মটা নতুন ভাবে আবির্ভূত হয়েছিল? নিউ ইংল্যান্ড হচ্ছে আমেরিকার স্টেটের নাম। আমেরিকায় টোটাল 50টা রাজ্য আছে, যেটার একটা নাম আছে নিউ ইংল্যান্ড। বুঝতে পারছি। আরেকটা কি আছে, পিউরিটানদের সাথে কোয়াকার যে মানে রিলিজিয়নটা, এই দুই ধর্মের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলতেছিল, মানে একটা ডার্ক সাইড। আর কি দ্য কিং ফিলিপস আর কিং ফিলিপের যে যুদ্ধটা, তার মানে এই 3টা ঘটনা কি সেই পিউরিটান ধর্মের যে নেগেটিভ যা কিছু আছে সেগুলোর সাথে রিলেটেড। ওকে, এখন আমরা দেখি এটার সাথে আমাদের গল্পের সম্পর্কটা কোথায়। The Salem witch trials are মানে এখানে সেগুলো সম্পর্কে আরেকটু একটু বলা হয়েছে যে the Salem witch trials are a defining example of intolerance and injustice in American history, যে আমেরিকার জাতির মানে আমেরিকার জাতির ইতিহাসে একটা অন্যতম ইনজাস্টিস বা একটা অবিচারের ঘটনা হচ্ছে সালেম উইচ ট্রায়ালসটা। The extraordinary series of events that began in 1692 led to the deaths of 25 innocent, মানে সে 1692 সালে একটু আসতে বললেন ওই যে 2 নাম্বারটা, ওই যে পিউরিটান ইনটলারেন্স অফ দ্য কোয়াকার্স, এটা কি বলছিলেন যেন? বুঝতে পারলাম মানে এখানে বলছে পিউরিটান মানে একটা ধর্ম, কোয়াকার আরেকটা ধর্ম, দুই ধর্মের মধ্যে দ্বন্দ্ব ছিল, ওই পিউরিটান পাওয়ারফুল, সুতরাং অন্যদেরকে ডমিনেট করে। এই দুই পক্ষের মধ্যে একটা দ্বন্দ্ব চলতেছিল। আচ্ছা, এরপর বলছে
The extraordinary this extraordinary series of events that began in 1692 led to the deaths of 25 innocent women, men and children. 1693 সালে যে মানে ঘটনাটা ঘটে আর কি, ওকে, যে সেই ঘটনার উপর ডিপেন্ড করে প্রায় 25 জন বাচ্চা বা মহিলা বা মানুষজনদেরকে হত্যা করা হয় আর কি। এই হচ্ছে সালেম উইচ ট্রায়াল, যেটা কিনা 1692 সালে হয়েছিল। এটা একটা ডার্ক স্টোরি, একটা খারাপ খবর আর কি, বা একটা খারাপ ঘটনা, এবং এটা হয়েছিল পিউরিটানদের মধ্যে। এরপর বলছে ইন দা মানে আমি আরেকবার বলি ভাইয়া, মানে এই যে এই 1692 সালে 25টা মানে 25টা বাচ্চা আর কি মারা গেছিল। না 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 এর না 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 25টা বাচ্চা মারা যায় না। পিউরিটান যারা ছিল তারা ক্ষমতা ছিল তখন, ওকে। তো তারা কি করতো, অন্য লোকজনদের সাথে প্রায় দ্বন্দ্ব লাগাইতো। তো এই জন্য তারা একটা মিথ্যা অভিযোগ তোলে তাদের এগেইনস্টে, অন্য যারা ধর্মের লোকজন আছে ওদের এগেইনস্টে, মানে একটা মিথ্যা অভিযোগ তোলে যে ওদের মানে ওই ধর্মের বা সে অন্য ধর্মের যে মহিলারা আছে ওরা নাকি ডাইনি, এবং তারা নাকি পিউরিটান ধর্মের যে লোকজন আছে তাদের যে বাচ্চা কাচ্চা এইরকম সেই বাচ্চা কাচ্চাদেরকে তারা নাকি তুলে নিয়ে গেছে। এই অভিযোগ দায়ের করে তাদেরকে শাস্তি দেয়, মানে অন্য ধর্মের লোকজনদেরকে শাস্তি দেয়, এবং সেই শাস্তিটা কি 25 জন মহিলা মানুষ মানে পুরুষ বা বাচ্চাদেরকে হত্যা করে তারা শাস্তি স্বরূপ। বুঝছেন এখন? মানে 25 জনকে মারছিল ওই মানে ওই ঘটনার জন্য 25 জনকে মারা হয়েছিল, যেটা কিনা অন্য ধর্মের। এবং এই ঘটনা সত্যি কিনা বা কিন্তু আনশিওর। এই জন্য একটা ডার্ক এই জন্য একটা ডার্ক স্টোরি, সত্যি এটা ন্যায় বিচার হইতো। মানে 25 জন যে মহিলা বাচ্চা আর পুরুষদেরকে মারা হয়েছিল এটা হচ্ছে মানে পিউরিটান ছিল না, মানে হয়তো বা ক্যাথলিক বা এরকম ছিল। অন্য ধর্মের হ্যাঁ বুঝতে পারছি। এবং মারছে যারা তারা পিউরিটান, এটা তাদের জাতির একটা ডার্ক স্টোরি না, এটাই। ওকে, এরপর বলছি ইন দ্য স্টোরি গুডম্যান ব্রাউন ভেঞ্চার ইনটু দ্য গ্লোরি ফরেস্ট। এই গল্পে আমরা কি দেখি, গুডম্যান ব্রাউন সে জঙ্গলে যায়, ভেঞ্চার করে of Salem and meets an old man, এবং এখানে বয়স্ক ব্যক্তির সাথে দেখা হয় বা সাক্ষাৎ হয়, who affirms that he was present during two major events from Goodman Brown's family's history, এবং যে কিনা গুডম্যান ব্রাউনকে বলে তুমি যে মনে করো তোমার ফ্যামিলি অনেক ভালো, বাট তোমার ফ্যামিলি মানে সরাসরি দুইটা ওই ডার্ক স্টোরির সাথে জড়িত, এটার মানে সাক্ষী হচ্ছে আমি। তো এখানে সেই দুইটা ঘটনা বলছে যে when Goodman Brown's grandfather whipped a Quaker woman, গুডম্যান ব্রাউনের যে দাদা ছিল সে কি করছিল, একজন কোয়াকার মহিলাকে হুইপ বা চাবুক মারছিল। এই যে হচ্ছে পিউরিটানদের সাথে কোয়াকারদের যে ইনটলারেন্স, সেই সময় গুডম্যান ব্রাউনের দাদা সে একজন কোয়াকার মহিলাকে চাবুক মারছিল, কোথায়, সালেমের রাস্তায়। এটি হচ্ছে কানেকশন আর কি, সে মানে কেন এখানে সে ডার্ক স্টোরির কথা বলছে, কারণ ডার্ক স্টোরির সাথে ইয়াং গুডম্যান ব্রাউন তার ফ্যামিলির সম্পর্ক আছে। ওকে, এরপর বলছেন হোয়েন গুডম্যান ব্রাউনস ফাদার বার্নড অ্যান ইন্ডিয়ান ভিলেজ ডিউরিং কিং ফিলিপ ওয়ার, এবং গুডম্যান ব্রাউনের যে বাবা সে কি করছে, কিং ফিলিপ ওয়ারের সময় ইন্ডিয়ান, মানে এখানে ইন্ডিয়ান বলতে হচ্ছে যারা সেই রেড ইন্ডিয়ান টাইপের আর কি, ওকে, মানে আমেরিকার যারা একেবারে নেটিভ ওরা হচ্ছে রেড ইন্ডিয়ান বা উপজাতি টাইপের আর কি। তো ওদের যে ঘরবাড়ি এগুলো জ্বালিয়ে দিয়েছিল, এবং সেটা কখন, কিং ফিলিপ ওয়ারের সময়। তার মানে দেখেন এই কিং ফিলিপ ওয়ার একটা ডার্ক স্টোরি, তারপরে হচ্ছে এই যে কোয়াকারদের সাথে যে ইনটলারেন্স, ওটা একটা ডার্ক স্টোরি, যেগুলোর সাথে ইয়াং গুডম্যান ব্রাউন তার ফ্যামিলির যথেষ্ট এফিনিটি বা সম্পর্ক আছে। এরপর বলছে দ্য পিউরিটান অ্যাকচুয়ালি ফাউন্ডেড সালেম ভিলেজ সিকিং রিলিজিয়াস টলারেন্স। আসলে এখানে পিউরিটানরা মানে সালেম এলাকা তাদের জন্য ছিল একটা রিলিজিয়াস টলারেন্সের জায়গা, তারা যা ইচ্ছা খুশি তাই করতো এই এলাকাতে। The Quakers, the American Indians, and those convicted of the witchcraft are among those brutally treated by the Puritans. এবং এখানে যে তিনটা জাতি বা যে তিনটা ঘটনার কথা বলতে, যেমন দা কোয়াকারদের কথা বলছে, আমেরিকান ইন্ডিয়ানদের কথা বলছে, এবং হচ্ছে ওই যে উইচক্রাফটে যে সমস্ত 25 জন মহিলাকে হত্যা করা হয়েছে আর কি, ওকে, এদের সবার সাথে এই যারা তারা ব্রুটাল আচরণ। ভাইয়া ওই উইচক্রাফটের সাথে মানে যে ব্রাউনের সম্পর্কটা কিভাবে? এখানে উইচক্রাফট বলতে এই যে নিজেই তো সেই যারা জাদু করে তাদের ধর্মসভায় যোগদান করতে আসছে। হ্যাঁ বুঝতে পারছি। এরপর বলছে and Hawthorne's story suggests that underneath Salem Village pious exterior hypocrisy and intolerance prevails. হথর্ন এখানে বোঝাইছে যে এই সালেম এলাকার লোকজন যদিও তার উপর দিক থেকে মনে করে অনেক ভালো পাইয়াস, কিন্তু মানে ভেতর দিকে তারা পুরাই মানে শয়তানি কাজ করবে। এখানে যেমন গুডম্যান সে বলতো তার ফ্যামিলি অনেক ভালো, আলটিমেটলি তারা অনেক খারাপ টাইপের। ওকে, ওই যে ডার্ক স্টোরির সাথে তাদের সরাসরি কানেকশন ছিল। By including these references, Hawthorne reminds the reader of the dubious history of Salem Village. এই সমস্ত গল্পগুলো সে আসলে সালেম এলাকার যে মানে ডিউবিয়াস বা জঘন্য স্টোরি বা হিস্টোরি ইতিহাস আছে আর কি, ওরকম খারাপ ইতিহাস সেটা সে বলতে চাইছে। And the legacy of the Puritans, এবং পিউরিটানদের উত্তরাধিকার যারা, তারা আসলে
মানে এক কথায় তারা কি বয়ে নিয়ে আসছে তাদের সেই পূর্বপুরুষদের থেকে কতটা ডার্ক স্টোরি সেটা, and emphasizes the historical roots of Goodman Brown fascination with the devil and the dark side, এবং সে বলছে যে গুডম্যান ব্রাউন তারও এই যে ডেভিল বা ডার্ক সাইডের সাথে কতটা ফ্যাসিনেশন আছে বা সম্পর্ক আছে আর কি। মানে এগুলা উল্লেখ করার কারণ কি, যে পিউরিটান ধর্মের লোকজনের এই সমস্ত খারাপ কাজের সাথে সে অতীত কাল থেকে জড়িত, এখনো সেটা আছে। অতীতের মানে অতীতের সাথে যে জড়িত সেটা এখানে ইয়াং গুডম্যান ব্রাউনের বাবা এবং দাদার মাধ্যমে রিপ্রেজেন্ট করছে, বর্তমানের সাথে জড়িত সেটা হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউনের মাধ্যমে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে তিনটা ডার্ক স্টোরি, এবং সেই তিনটা ডার্ক স্টোরির সাথে পিউরিটান ধর্মের এই যে যারা আছে এখানে সেই ইয়াং গুডম্যান ব্রাউনের ফ্যামিলির মাধ্যমে যাদেরকে বোঝানো হয়েছে তাদের যে কানেকশন। সমস্যা আছে কি? না ভাই, ওই যে বলছে যে না ইনজাস্টিস ইন আমেরিকান হিস্টোরি, মানে এই আমেরিকান হিস্টোরিটা বলতে যে উইচক্রাফটের কথাটা বলছে, এটা আমেরিকা ঘটছিল। 4 নাম্বার লাইনে, 4 নাম্বার লাইনে। উপরে মনে হয় না? বলছে না ট্রায়ালস আর ডিফাইনিং এক্সাম্পল অফ ইনটলারেন্স এন্ড ইনজাস্টিস ইন আমেরিকা হিস্টোরি। ভাইয়া প্রথম 4 লাইনে এটা না? The Puritan actually founded Salem Bridge in his ভাইয়া 4 নাম্বার লাইনে, প্রথম দিকে 4 নাম্বার লাইনে। 1 2 3 4 এটা The Salem Witch Trials. হ্যাঁ 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 হ্যাঁ। It was the Salem Witch Trials. Salem এলাকায় যে উইচদেরকে যে ট্রায়াল বা শাস্তি দেওয়া হয়, আরে ডিফাইনিং এক্সাম্পল একটা উদাহরণ, ইনটলারেন্স ইন দ্য হিস্টরি আমেরিকার যে অপরাধগুলো বা অবিচারগুলো হয়েছে সেইগুলোর একটা উদাহরণ জাস্ট, তাই বলছে। মানে এটা আমেরিকা ঘটছে সেটা বুঝাইছে। এই যে সালেম এলাকা আমেরিকাতে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাই আজকে এতটুকু থাক, একটু পরে আমার একটা ক্লাস আছে, আগামী ক্লাসে 9 নাম্বারটা কমপ্লিট করব না, কেমন? ভাইয়া আমাকে কিন্তু রেগুলার সময় দিয়েন ভাইয়া। আচ্ছা ভাই, আমি এই সময় থাকবো। আচ্ছা ভাইয়া, আমি কিন্তু আপনার অপেক্ষায় নয়তো আমার কিন্তু ভাইয়া শেষ হবে না। আপনি অন্তত আচ্ছা ভাই। আমার বিষয়টা জানেন, আমার মানে হাজবেন্ড অতটা জানেন না যতটুকু আপনি আমার পড়াশোনা সম্পর্কে জানেন। আমি আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া।